দিল্লির এক কাঁপুনি ধরানো শীতের সকালে যখন নিঃশ্বাস ও সাদা ধোঁয়ায় জমাট বেঁধে যাচ্ছিল, তখন হেরিটেজ গ্লোবাল হাসপাতালের ৫১৭ নম্বর রুমে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল। বিছানায় ২৭ বছরের তরুণী আয়েশা মেহরা নিথর পড়েছিলেন। তার সোনালি চুল এখন জট পাকানো, ফ্যাকাশে ত্বক জন্য মৃত্যুর ছায়া ধারণ করেছে। মেশিনগুলো এখনও চলছিল, কিন্তু স্ক্রিনে যে সমান রেখা দেখা যাচ্ছিল সেটা এক নিষ্ঠুর সত্য চিৎকার করে বলছিল, পুরোপুরি ব্রেন ডেথ। ৪৮ ঘণ্টা অবিরাম পর্যবেক্ষণের পর মেডিকেল বোর্ডের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তাররা চূড়ান্ত রায় দিয়েছিলেন, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন ডাক্তার গভীর দীর্ঘশ্বাস ফেলে গ্লাভস খুললেন এবং ফাইলে সেই শব্দগুলো লিখলেন যা কখনো লিখতে চায় না কেউ। কোনো নিউরোলজিক্যাল প্রতিক্রিয়া নেই। দরজার বাইরে দাঁড়িয়েছিলেন রেখা মেহরা, যিনি ব্যবসায়িক জগতে যাকে আয়রন লেডি বলা হতো। কোটি কোটি টাকার চুক্তি, কর্পোরেট জায়ান্টদের হাঁটু গেড়ে বসানো, সবই তার হাতের মুঠোয় ছিল। কিন্তু আজ তার সামনে শুয়ে থাকা একমাত্র সন্তানের সামনে সেই সব ক্ষমতা, সম্মান, টাকা সবই যেন ছাই হয়ে গেছে। তিনি মেয়ের ঠান্ডা শিথিল হাতের দিকে তাকিয়েছিলেন, সেই আঙুলগুলো যা একসময় পিয়ানো বাজাত, ১৮ বছর বয়সে প্রথম ফ্যাশন চুক্তিতে সই করেছিল, এখন সেগুলো শিথিল আর ঠান্ডা হয়ে পড়েছিল। ডাক্তাররা ধীরে বোঝালেন যে মেশিনের সাহায্যে তার হৃৎপিণ্ড এখনও ধুকপুক করছে, কিন্তু তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা পেশাদার সুরে কথা বললেন, নিজেদের সহানুভূতি লুকোনোর চেষ্টা করলেন, আর তারপর সেই কঠিন প্রশ্নটি করলেন, আপনি কি তার অঙ্গদান করতে চান? রেখা কোনো উত্তর দিলেন না, শুধু নিজের হাত মেয়ের মুখের ওপর রাখলেন। চোখের জল তার ঠান্ডা ত্বকের ওপর পড়ে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে করিডোরের এক কোণে সাফাইয়ের ট্রলি ঠেলতে ঠেলতে এসে থামলেন কবির রায়। ৩৩ বছর বয়সী রোগা শান্ত চোখের এই মানুষটিকে হাসপাতালে সবাই শুধু ক্লিনার বলে চিনত, কিন্তু কেউ জানত না যে ৭ বছর আগে তিনি লখনউয়ের এক নামকরা হাসপাতালের বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ছিলেন। আর সেই কবির রায় হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে কাঁপা কিন্তু দৃঢ় গলায় বলে উঠলেন, দয়া করে আমাকে মাত্র ৫ সেকেন্ড সময় দিন। কেউ ভাবতেও পারেনি যে ওই একটি ছোট্ট অনুরোধ, মাত্র ৫ সেকেন্ড, পুরো হাসপাতালের, পুরো পরিবারের, এমনকি পুরো শহরের ভাগ্যকে চিরতরে বদলে দেবে। দিল্লির অক্টোবরের সকাল এতটাই ঠান্ডা ছিল যে নিঃশ্বাস সাদা ধোঁয়ায় পরিণত হচ্ছিল। হেরিটেজ গ্লোবাল হাসপাতালের উঁচু তলায় ৫১৭ নম্বর রুম উজ্জ্বল আলোয় ঝলমল করছিল। ভেতরে সাদা কোট করা ডাক্তারদের একটি দল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করছিল। বিছানায় ২৭ বছর বয়সী যুবতী আয়েশা মেহরা অচেতন হয়ে পড়েছিলেন। তার ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার সোনালি চুল, যার প্রশংসা একসময় ফ্যাশন ম্যাগাজিনগুলো করত, এখন কয়েকদিনের কোমায় জট পাকিয়ে গিয়েছিল। আয়েশার চারপাশের মেশিনগুলো এখনও কাজ করছিল, কিন্তু স্ক্রিনে প্রায় সমান রেখা দেখা যাচ্ছিল। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের পর মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাল, পুরোপুরি ব্রেন ডেথ, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক ডাক্তার ধীরে দীর্ঘশ্বাস ফেললেন, নিজের গ্লাভস খুললেন আর ফাইলে সেই শব্দগুলো লিখলেন যা কখনো লিখতে চায় না কেউ। কোনো নিউরোলজিক্যাল প্রতিক্রিয়া নেই। কাছের দরজার বাইরে রেখা মেহরা, যিনি ব্যবসায়িক জগতে আয়রন লেডি নামে পরিচিত ছিলেন, চুপচাপ নিজের মেয়েকে দেখছিলেন। তিনি একজন শক্তিশালী নারী ছিলেন, যিনি কোটি কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছিলেন এবং বড় বড় কর্পোরেশনকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিলেন। কিন্তু এখন নিজের একমাত্র সন্তানের ছোট শরীরের সামনে সমস্ত ক্ষমতা, সম্মান আর টাকা অর্থহীন হয়ে গিয়েছিল। তিনি মেয়ের হাতের দিকে তাকালেন, সেই আঙুলগুলো যা একসময় পিয়ানো বাজাত, ১৮ বছর বয়সে নিজের প্রথম ফ্যাশন চুক্তিতে সই করেছিল, এখন সেগুলো শিথিল আর ঠান্ডা হয়ে পড়েছিল। ডাক্তাররা ধীরে বোঝালেন যে মেশিনের সাহায্যে তার হৃৎপিণ্ড এখনও ধুকপুক করছে, কিন্তু তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা পেশাদার সুরে কথা বললেন, নিজেদের সহানুভূতি লুকোনোর চেষ্টা করলেন, আর তারপর সেই কঠিন প্রশ্নটি করলেন, আপনি কি তার অঙ্গদান করতে চান? রেখা কোনো উত্তর দিলেন না, শুধু নিজের হাত মেয়ের মুখের ওপর রাখলেন। চোখের জল তার ঠান্ডা ত্বকের ওপর পড়ে মিলিয়ে গেল। বাইরে করিডোরে হাসপাতালের জীবন চলতে থাকল। জুতোর শব্দ, ট্রলির শব্দ, নার্সদের ধীর গলার আওয়াজ নিয়মিত প্রতিধ্বনিত হচ্ছিল। সেই ভিড়ের মাঝে কবির রায় তার ধাতব ফ্লোর পরিষ্কার করা ট্রলি ঠেলছিলেন। দামি যন্ত্রপাতিগুলোর সাথে ধাক্কা এড়াতে সাবধানে চলছিলেন। কবিরের বয়স ৩৩, শরীর রোগা পাতলা, চোখ গভীর আর শান্ত ছিল। দীর্ঘ শিফটের পর তার চোখে মুখে সবসময় ক্লান্তি দেখা যেত। এখানে সবার কাছে তিনি শুধুই একজন এশিয়ান বা প্রবাসী, যিনি সাফাইয়ের কাজ করতেন। এমন এক মুখ যা শত শত অন্য সাহায্যকারী কর্মীর ভিড়ে মিশে গিয়েছিল। কিন্তু কেউ জানত না যে ৭ বছর আগে ভারতের এক ছোট শহর লখনউয়ের এক বড় হাসপাতালে তিনি একজন বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ছিলেন।
তিনি তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে আমেরিকায় এসেছিলেন, নিজের পেশা চালিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু পরিস্থিতি তেমন ছিল না যেমনটা তিনি ভেবেছিলেন। তার ডিগ্রির স্বীকৃতি মেলেনি, চাকরির আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল, জমানো টাকা শেষ হয়ে গিয়েছিল। যখন তার মেয়ের হার্ট সার্জারির প্রয়োজন ছিল আর তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তখন কবির তার মেয়ের জীবনের জন্য নিজের স্বপ্নের সদা করে সাফাই কর্মীর কাজ মেনে নিয়েছিলেন। তিনি নিজেকে বলেছিলেন এটা সাময়িক, কিন্তু 3 বছর কেটে গিয়েছিল। সাময়িক এখন স্থায়ী হয়ে গিয়েছিল। সেই সকালে কবিরকে ভিআইপি এলাকার সাফাইয়ের কাজ দেওয়া হলো, যেখানে ধনী বা বিখ্যাত রোগীদের চিকিৎসা করা হতো। যখন তিনি তার ট্রলি নিয়ে 517 নম্বর রুমের কাছে গেলেন, দেখলেন দরজাটা সামান্য খোলা। ডাক্তারদের একটি দল সবেমাত্র বেরিয়ে এসেছে। সবার মুখ ক্লান্ত দেখা যাচ্ছিল। তিনি তাদের নিজেদের মধ্যে ফিসফিস করতে শুনলেন, ব্রেন ডেথ, অঙ্গদানের জন্য ফাইল ট্রান্সফার করো। এই শব্দগুলো তার কাছে পরিচিত ছিল, কিন্তু পাথরের মতো ভারী মনে হচ্ছিল। কবির ধীরে মাথা নিচু করলেন, আর এগিয়ে যেতে যাবেন তখনই রুমের ভেতরের স্ক্রিনের নীল আলো তাকে থামিয়ে দিল। বিছানায় সেই যুবতী শুয়েছিলেন। তার মুখ সুন্দর কিন্তু ফ্যাকাশে ছিল, শ্বাস দুর্বল ছিল। কবিরের চোখ ইসিজি স্ক্রিনে আটকে গেল। ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেখানে বাতাসের সরু সুতোর মতো খুব ছোট ওঠানামা দেখা যাচ্ছিল। তিনি ভ্রু কুঁচকে তাকালেন। সাধারণ মানুষের কাছে এটা শুধুই বৈদ্যুতিক গোলমাল মনে হতো, কিন্তু একজন প্রাক্তন নিউরোলজিস্ট হিসাবে তিনি জানতেন যে মানব শরীর কখনো অর্থহীন সংকেত পাঠায় না। কবির কাছে এলেন, মনোযোগ দিয়ে দেখলেন। প্রতিটি ওঠানামা অনিয়মিত ছন্দে, কিন্তু একটা চক্রের সাথে দেখা যাচ্ছিল। তার ভারতের কেসগুলোর কথা মনে পড়ল, যেখানে তিনি এমন রোগী দেখেছিলেন যাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু কয়েক মিনিটের রিফ্লেক্স উত্তেজনার পর তারা সুস্থ হয়ে উঠেছিল। তার ভেতরে একটা অনুভূতি জেগে উঠল, একটা পেশাদার অন্তর্দৃষ্টি যা তিনি এত বছর ধরে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তিনি রোগীর নাম পড়ার জন্য নিচু হলেন। আয়েশা মেহরা। নামটা খুব অপরিচিত মনে হল না, কিন্তু সেই মুহূর্তে তিনি কেবল একজন অল্প বয়সী মানুষকে জীবন ও মৃত্যুর মাঝখানে সরু সুতোয় ঝুলে থাকতে দেখলেন। তিনি চারপাশটা দেখে নিলেন, কারোর খেয়াল ছিল না। তার হাত ধীরে রোগীর ঘাড়ের কাছে মেডুলা রিফ্লেক্স পরীক্ষা করার জন্য গেল এবং তারপর দ্রুত সরে এলেন। শরীর কোনো প্রতিক্রিয়া দিল না, কিন্তু তার হাতে অনুভূত হওয়ার শিহরণ তাকে বলে দিল যে সে এখনও চলে যায়নি। নিজের রেস্টরুমে ফিরে কবির অনেকক্ষণ একা বসে রইলেন। তার ভারতের সেই বৃদ্ধ শিক্ষকের মুখ মনে পড়ল, যিনি তাকে শিখিয়েছিলেন যে কখনো কখনো ওষুধের কেবল সংখ্যার নয়, বিশ্বাসের প্রয়োজন হয়। যতক্ষণ ডাক্তারের হৃদয়ে রোগীর জীবনের প্রতি বিশ্বাস আছে, ততক্ষণ ভেন্টিলেটর কখনো সরাবে না। সেই বাক্যটা আমেরিকায় আসার আগে সহকর্মীদের থেকে বিদায় নেওয়ার সময় তার চোখে জল এনে দিয়েছিল, আর এখন এটা একটা আদেশের মতো স্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু তিনি কে যে কথা বলার সাহস দেখাবেন? একজন অভিবাসী সাফাই কর্মী, যার প্র্যাকটিস করার লাইসেন্স ছিল না, কোনো অধিকার ছিল না। কেউ তাকে বিশ্বাস করবে না। যদি তিনি কথা বলেন, তবে তারা তাকে পাগল ভাববে, হয়তো তার চাকরিটাও চলে যাবে। কবির ক্ষীণ হাসি হাসলেন, কিন্তু তার মনে অস্থিরতা বাড়তে লাগল। দুপুরে যখন তিনি ভিআইপি এলাকায় ফিরলেন, দেখলেন 517 নম্বর রুমের বাইরে আরও লোক জমেছে। ডাক্তাররা অঙ্গদানের সময় নিয়ে আলোচনা করছিল। মা একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিলেন। কবির এক কোণায় দাঁড়িয়েছিলেন। তার চোখ এখনও কাঁচের জানালার মধ্য দিয়ে স্ক্রিনের উপর ছিল। এবার তিনি ওঠানামাগুলো আরও স্পষ্টভাবে দেখলেন। তরঙ্গের ছন্দ দুর্বল কিন্তু স্থির ছিল, এখন আর গোলমাল মনে হচ্ছিল না। তিনি অনুভব করলেন তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। তার মস্তিষ্কে নিউরোলজিক্যাল রিফ্লেক্স, মেডুলা উত্তেজনা আর স্টারলামের চাপের বিন্দুগুলোর পুনরায় গণনা শুরু করে দিল। সেই জ্ঞান যা সুপ্ত মনে হচ্ছিল, হঠাৎ তার ভেতরে ফুটতে শুরু করল। তিনি নিজেকে বললেন, যদি আমি ঠিক হই তবে ও আবার বাঁচতে পারে, যদি আমি ভুল হই তবে কেউ আমাকে বিশ্বাস করবে না, কিন্তু যদি আমি চুপ থাকি তবে সে সত্যিই মারা যাবে। সেই রাতে দিল্লিতে প্রবল বৃষ্টি হল। বৃষ্টির ফোঁটা কাঁচের জানালায় আছড়ে পড়ছিল, যাতে পুরো হাসপাতাল কাঁপছিল। কবির কর্মীদের রেস্টরুমের জানালার কাছে বসেছিলেন। তার চোখ নিয়ন আলোয় ধোঁয়াশাচ্ছন্ন শহর দেখছিল। তার নিজের মেয়ে 7 বছরের সানিয়ার কথা মনে পড়ল, যে একসময় হার্ট সার্জারির অপেক্ষায় হাসপাতালের বিছানায় শুয়েছিল। আরেক নাম না জানা আমেরিকান ডাক্তার তার প্রাণ বাঁচিয়েছিল। যদি সেদিন ওই ডাক্তারও আমার মতো চুপ থাকত, তবে সানিয়া আজ বেঁচে থাকত না। কবির বিড়বিড় করলেন। তিনি জানতেন কাল সকালে তারা 517 নম্বর রুমের মেয়েটিকে নিয়ে যাবেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য তার কাছে মাত্র 1 রাত ছিল। পরের দিন সকালে হাসপাতালে ব্যস্ত দিন শুরু হলো। 517 নম্বর রুমে নার্সরা মেশিন সরানোর প্রস্তুতি নিচ্ছিল, রোগীকে অঙ্গদানের এলাকায় নিয়ে যাওয়ার জন্য।
রেখা মেহরাকে ভেতরে আনা হলো। তার মুখ শুকিয়ে গিয়েছিল, তার হাতে কলম কাঁপছিল। তিনি কোনো প্রতিরোধ ছাড়াই কাগজপত্রে সই করলেন। ডাক্তাররা মাথা নিচু করলেন এবং তাকে তুলতে শুরু করলেন। ঠিক সেই সময় কবির রায় দরজা ঠেলে ভেতরে পা রাখলেন। তার গাঢ় নীল ইউনিফর্ম বৃষ্টিতে ভিজেছিল। তার হাতে এখনও মেঝে মোছার মপ ছিল, কিন্তু তার চোখ জলজল করছিল। তিনি চারপাশটা দেখলেন। তার গলার স্বর ভারী কিন্তু দৃঢ় ছিল। দয়া করে সবাই আমাকে মাত্র 5 সেকেন্ড সময় দিন। কেউ বুঝতে পারল না কি হচ্ছে। কিছু নার্স ভ্রু কুঁচকে তাকালো। বিভাগের প্রধান চিৎকার করলেন, কিন্তু রেখা হঠাৎ মাথা তুললেন। তার হতাশ দৃষ্টি দুটো ওই বাক্যকিতে আটকে গেল। 5 সেকেন্ড? তুমি আমার মেয়ের সাথে কি করতে চাও? তিনি জিজ্ঞেস করলেন। তার গলা কর্কশ ছিল। কবির গভীর শ্বাস নিলেন এবং সোজাসুজি তার দিকে তাকালেন। আমি নিশ্চিত নই, কিন্তু আমার মনে হয় ও এখনও মারা যায়নি। ঘরটা যেন জমে গেল। এটা সেই অলৌকিক গল্পের শুরুর প্রথম মুহূর্ত, যা পরে প্রেস দিল্লির 5 সেকেন্ডের অলৌকিকতা বলেছিল। রেখা মেহরা হাসপাতালের রুমের বড় কাঁচের জানালার কাছে দাঁড়িয়েছিলেন। তার চোখ মেয়ের অচেতন শরীরের উপর আটকে ছিল। নিজের পুরো জীবনে তিনি কখনো কোনো কিছুতে ভয় পাননি, কিন্তু এখন আয়েশার শীর্ণ হাত দুটোর সামনে তিনি নিজেকে অন্ধকারে হারিয়ে যাওয়া শিশুর মতো অনুভব করছিলেন। ছাদের বাতিগুলো থেকে সাদা আলো তার মুখের উপর পড়ছিল। সেই বলিরেখাগুলো ফুটিয়ে তুলছিল যা মেকআপ লুকাতে পারছিল না। আর্থিক জগতে রেখা মেহরার নাম ক্ষমতার সমার্থক ছিল। বিশাল সব চুক্তি আর এমন সব সিদ্ধান্ত যা পুরো দালাল স্ট্রিটকে কাঁপিয়ে দিয়েছিল। লোকে বলতো তার হৃদয় নেই, তিনি কেবল সংখ্যা, লাভ আর জয় চেনেন। কিন্তু কেবল তারাই বুঝতে পারত যারা তাকে এই মুহূর্তে দেখেছিল। সেই লৌহ মানবীরও একটা দুর্বল দিক ছিল। সে ছিল তার একমাত্র সন্তান, যাকে তিনি 12 বছরের প্রেমহীন বিয়ের পর পেয়েছিলেন। আয়েশা মেহরা একসময় ভারতীয় স্বপ্নের এক আদর্শ ছবি ছিল। সে সুন্দরী ছিল, পড়াশোনায় ভালো ছিল, ইয়েল থেকে স্থাপত্যবিদ্যায় সম্মানের সাথে স্নাতক হয়েছিল, এবং প্রেস তাকে নতুন প্রজন্মের গোল্ডেন গার্ল হিসেবে প্রশংসা করেছিল। মাত্র 25 বছর বয়সে সে ফোর্বস ম্যাগাজিনের কাভারে মায়ের পাশে সাদা স্যুটে দাঁড়িয়েছিল, এক উজ্জ্বল হাসি আর আত্মবিশ্বাসে ভরা চোখ নিয়ে। মানুষ মা মেয়ের সাফল্যের প্রশংসা করত, কিন্তু খুব কম লোকই জানত যে তাদের মাঝে সবসময় এক শীতল দূরত্ব ছিল। রেখা মেয়ের কথা শোনার জন্য খুব ব্যস্ত ছিলেন, আর আয়েশা সবসময় নিজেকে তার শক্তিশালী মায়ের ছায়া হিসাবে অনুভব করত। সে শিল্প ভালোবাসত, ছবি আঁকতে আর স্বাধীন স্থপতি হতে চাইত। কিন্তু রেখা তাকে ব্যবসার পথে ঠেলে দিয়েছিলেন। চেয়েছিলেন মেয়ে মেহরা গ্রুপের সাম্রাজ্য সামলাক। তাদের বাড়িতে খাওয়া দাওয়া 10 মিনিটের বেশি চলত না। রেখা কেবল প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করতেন, আর আয়েশা সংক্ষেপে উত্তর দিয়ে টেবিল থেকে উঠে যেত। তাদের মাঝের মাতৃস্নেহ একটা টান টান দড়ির মতো নীরবতায় উপস্থিত ছিল, যা ছিড়ব ছিড়ব করছিল। দুর্ঘটনার 3 দিন আগে তাদের তুমুল ঝগড়া হয়েছিল। রেখা চেয়েছিলেন আয়েশা মেহরা গ্রুপের আরেক জাপানি কোম্পানির সহযোগিতার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিক, কিন্তু সে এটা বলে মানা করে দিয়েছিল যে সে বর্ষার দৃশ্য আঁকার জন্য লোনাভালা যেতে চায়। তুমি চিরকাল পালিয়ে বেড়াতে পারো না। আমার কোনো স্বপ্নবিলাসীর দরকার নেই, আমার এক উত্তরাধিকারীর দরকার। রেখা ঠান্ডা গলায় বলেছিলেন। আয়েশা তার স্কেচের বান্ডিল টেবিলে ছুড়ে দিয়েছিল। আমি আপনার প্রতিলিপি হতে চাই না, আমি নিজের জীবন বাঁচতে চাই। এটাই শেষবার যখন তারা একে অপরকে দেখেছিল। সেই সন্ধ্যায় আয়েশা প্রবল বৃষ্টিতে দিল্লি থেকে বেরিয়ে গিয়েছিল, আর রেখা গভীর রাত পর্যন্ত অফিসে আর্থিক রিপোর্ট পড়ছিলেন। 2 ঘন্টা পর তিনি পুলিশের ফোন পেলেন। আপনার মেয়ে আয়েশা মেহরার গাড়ি বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়েছে, আর তাকে হেরিটেজ গ্লোবাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মুহূর্ত থেকে রেখার জন্য সময় যেন থমকে গিয়েছিল। তিনি হাসপাতালে ছুটেছিলেন। তার মাথায় কেবল একটাই চিন্তা ছিল, আমার মেয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন তিনি আয়েশার আহত শরীর এমার্জেন্সি রুমের বিছানায় দেখলেন, তখন সব বিশ্বাস ভেঙে পড়ল। ডাক্তাররা সারা রাত কাজ করলেন, রক্ত দিলেন, তার জুড়লেন, কিন্তু পরের দিন সকালে তারা ঘোষণা করলেন যে তার মস্তিষ্ক আর কাজ করছে না। রেখা তখন কাঁদেননি। তিনি একটা চেয়ারে বসে পড়েছিলেন। তার হাত এত শক্ত করে বাঁধা ছিল যে রক্ত বের হতে শুরু করেছিল। তার চোখ শূন্য ছিল। লোকে ভেবেছিল তিনি শক্ত, কিন্তু আসলে তিনি জানতেন না নিজের আবেগ কিভাবে প্রকাশ করবেন। আয়েশার মৃত্যু এমন এক আঘাত ছিল যার মুখোমুখি তিনি হতে পারছিলেন না। সেই অন্তহীন ঘণ্টাগুলোতে স্মৃতিরা ভিড় করল। ছোট ছোট ছবিগুলো একসাথে মিলে অনুশোচনার এক ছবি তৈরি করছিল। তার মনে পড়ল যখন আয়েশা 6 বছরের ছিল, কোম্পানির পার্টিতে প্রথমবার পিয়ানো বাজাচ্ছিল। শেষ হবার পর সে দৌড়ে এসেছিল এটা জিজ্ঞেস করতে, মা, আমি কি কোনো ভুল নোট বাজিয়েছি? কিন্তু রেখা কেবল বলেছিলেন, পরের বার একটা কঠিন পিস বাজাবে, সহজে সন্তুষ্ট হবে না। তার মনে পড়ল যখন আয়েশা স্নাতক হলো, যখন তার মেয়ে ফুল নিয়ে বাইরে এলো, তখন তিনি এক সহযোগীর ফোনের উত্তর দিচ্ছিলেন। তার সেই জন্মদিনগুলোর কথা মনে পড়ল যেগুলো তিনি মিস করেছিলেন, সেই বার্তাগুলো যা মেয়ে পাঠিয়েছিল কিন্তু তিনি পড়েননি।
এখন সব কিছু অতীত হয়ে গিয়েছিল। সেই মেয়ে যে ক্রিসমাসের সময় রকফেলার সেন্টারের মধ্যে দিয়ে তার হাত ধরে হাঁটত, এখন সেখানে শুয়েছিল। তার মুখ এত শান্ত ছিল যেন সে ঘুমোচ্ছে। সেই শক্তিশালী মা হঠাৎ বুঝতে পারলেন যে এত বছর তিনি কেবল একটা কর্পোরেশন চালাতে জানতেন, কিন্তু কাউকে ভালোবাসতে ভুলে গিয়েছিলেন। তার টাকা হাসপাতাল কিনতে পারত, সেরা ডাক্তারদের টিম কিনতে পারত, কিন্তু মেয়ের হাতের উষ্ণতা ফিরিয়ে আনতে পারত না। তিনি নিজেকে প্রশ্ন করলেন, যদি সেদিন আমি শুধু এটা বলতাম, মা রাজি আছে, তুমি ছবি আঁকতে যাও, তবে কি ও আজ এখানে থাকত? ওই প্রশ্ন একটা দুঃখজনক না থামা সঙ্গীতের মতো তার মাথায় বাজতে থাকল। বিভাগের প্রধান এসে অঙ্গদান প্রক্রিয়ার ব্যাপারে ধীরে কথা বললেন। তিনি বললেন যে তার মস্তিষ্ক পুরোপুরি মারা গেছে, কিন্তু অন্যান্য অঙ্গগুলো এখনও কাজ করছে। যদি আপনি রাজি থাকেন তবে আমরা অনেক মানুষকে বাঁচাতে পারি। তিনি তার দিকে তাকালেন। তার চোখ ক্লান্ত ছিল। মানুষকে বাঁচানো ভালো কাজ, তিনি জানতেন, কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে অন্যদের বাঁচানোর জন্য তার মেয়েকে টুকরো করা হবে। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আর কোনো উপায় আছে? তিনি মাথা নাড়লেন। না ম্যাডাম, আমরা সব বিকল্প চেষ্টা করেছি। এক নার্স তার হাতে কলম ধরালেন। রেখার হাত এত কাঁপছিল যে তিনি সই করতে পারছিলেন না। শেষে তিনি অঙ্গদান সম্মতিপত্রে নিজের নাম লিখলেন। তারপর কলম নামিয়ে রেখে মেয়েকে দীর্ঘক্ষণ দেখলেন। তুমি বলেছিলে তুমি অন্যদের সাহায্য করতে চাও, মনে আছে? এখন তুমি সেটা করতে পারবে। তার গলা কর্কশ ছিল, কিন্তু চোখে গভীর বেদনা ঝলক ছিল। তিনি মেয়ের কপালে চুমু খাওয়ার জন্য নিচু হলেন। গত কয়েক বছরে এটা প্রথমবার যখন তিনি এতটা স্নেহের কাজ করলেন। ঘরের দরজা খুলল। ডাক্তাররা প্রস্তুতি নিতে শুরু করলেন। রেখা একটা চেয়ারে বসে পড়লেন। তার হাতে আয়েশার হাতটা শক্ত করে ধরা ছিল। শেষ জন্মদিনের উপহার যা তিনি দিয়েছিলেন কিন্তু মেয়েকে কখনো পড়তে দেখেননি, একটা পারিবারিক ছবিতে মেয়ের হাসির কথা মনে পড়ল। তার চোখ আলোয় ভরা ছিল। তারপর তিনি সেখানে শুয়ে থাকা মানুষটিকে দেখলেন। তিনি এখন নিজের মেয়েকে চিনতে পারছিলেন না। সেই চোখ যে একসময় জলজল করত এখন বন্ধ ছিল। তার ত্বক চীনামাটির মতো সাদা ছিল। তিনি একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন। কিন্তু আমেরিকা প্রতিশ্রুতির দেশ ছিল না। তার ডিগ্রির স্বীকৃতি মেলেনি। চিকিৎসা প্র্যাকটিস করার জন্য তাকে প্রায় শুরু থেকে আবার পড়াশোনা করতে হতো, যাতে অন্তত 6 বছর আর লাখ লাখ ডলার লাগত। এমন এক অঙ্ক যা তার মতো স্থায়ী নিবাস ছাড়া একজন প্রবাসী কখনো আয় করতে পারত না। যখন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা শেষ হতে লাগলো, তখন তাকে মেয়ের হাসপাতালের বিল মেটানোর জন্য যে কোনো কাজ স্বীকার করতে বাধ্য হতে হলো। তার স্ত্রী এক নীল সেলুনে কাজ করা শুরু করলেন, আর তিনি ওই হাসপাতালেই সাফাইয়ের কাজ শুরু করলেন যেখানে তিনি একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, হেরিটেজ গ্লোবাল। প্রথম কয়েকদিন তার ফ্লোর পরিষ্কার করতে, আবর্জনা খালি করতে আর ওই অপারেটিং রুমগুলো পরিষ্কার করতে অপমানিত মনে হতো, যেখানে সাদা কোট পরা অন্য ডাক্তাররা না তাকিয়েই তার পাশ দিয়ে চলে যেত। একবার এক তরুণ ইন্টার্ন একটা ডকুমেন্ট ফেলে দিয়েছিল। তিনি সেটা তোলার জন্য নিচু হলেন, কিন্তু তাকে ধমক দেওয়া হলো, দরকার নেই, তুমি ওটা আরও নোংরা করে দেবে। সেই সময় কবির কেবল মাথা নিচু করলেন আর এক সরল বাক্য বললেন, আমি একজন ডাক্তার ছিলাম। ইন্টার্ন হাসল, এটা ভেবে যে তিনি মজা করছেন। জীবন এক একঘেয়ে রুটিনে কেটে গেল। প্রতিদিন তিনি ভোর 5টায় হাসপাতালে আসতেন, করিডরে নিজের ট্রলি ঠেলতেন, রোগীদের গল্প শুনতেন, সফল আর ব্যর্থ সার্জারি দেখতেন। কখনো কখনো তিনি রিকভারি রুমের সামনে থামতেন, ভেতরে দেখতেন, স্কালপেল ধরার অনুভূতি মনে করতেন। এটা অনুভব করতেন যে তিনি মানুষকে বাঁচাতে পারেন। এখন সেই হাত কেবল একটা ঝাড়ু আর একটা কাপড়ের অভ্যস্ত ছিল, কিন্তু গভীরে পেশাদার আগুন কখনো নেভেনি। তিনি এখনও প্রতি রাতে পুরনো মেডিকেল বই পড়তেন, হাসপাতালের লাইব্রেরি থেকে আরও বই ধার করতেন, সব কিছু নোট করতেন, চুপচাপ পড়াশোনা করতেন, যেন একদিন ভাগ্য তাকে সেই জ্ঞানের আবার ব্যবহার করার সুযোগ দেবে। সেই সুযোগ ওই সকালেই এলো, যখন তিনি 517 নম্বর রুমের পাশ দিয়ে গেলেন, যেখানে আয়েশা মেহরা শুয়েছিলেন। যখন তিনি ইলেকট্রোকার্ডিওগ্রাম মনিটরে হালকা ওঠানামা দেখলেন, তখন কবির থেমে গেলেন। প্রথমে তিনি ভাবলেন তিনি ভুল দেখেছেন, কিন্তু যখন তিনি মনোযোগ দিলেন তখন তিনি ছোট চক্রাকার স্পন্দনগুলো দেখলেন, যা অবশিষ্ট স্নায়বিক কার্যকলাপের ইঙ্গিত ছিল। একজন ডাক্তার হিসেবে তার অভিজ্ঞতা তাকে এমন ছোট পরিবর্তনের প্রতি সংবেদনশীল করে তুলেছিল। তিনি জানতেন যে কখনো কখনো ব্রেন ডেড ঘোষিত শত শত রোগীর মধ্যে কিছু ভুল ডায়াগনোসিস করা হতো। তিনি জাপানে এক গবেষণা পড়েছিলেন, যাতে বলা হয়েছিল যে শেষ মুহূর্তে যদি মেডুলা রিফ্লেক্স সেন্টারে সঠিকভাবে কাজ করা হয়, তবে এটি মস্তিষ্কে জৈবিক বিদ্যুৎ প্রবাহকে পুনরায় সক্রিয় করতে পারে। এক অত্যন্ত বিরল সুযোগ, কিন্তু এর জন্য অভিজ্ঞ কারো প্রয়োজন ছিল, এবং এটা মস্তিষ্কের কোষগুলোর সত্যিই নষ্ট হওয়ার ঠিক আগে করা দরকার ছিল। কবির কাঁচের জানালা দিয়ে দেখলেন এবং রেখা মেহরাকে মেয়ের পাশে নিথর বসে থাকতে দেখলেন। ডাক্তার সিং এবং ডাক্তারদের টিম এখনও ভেতরে বাইরে আসছিল, কিন্তু কেউ মনিটরের ছোট ওঠানামার দিকে খেয়াল করল না।
তারা পূর্ণ সংখ্যায় বিশ্বাস করত, মেডিকেল বোর্ডের সই করা সিদ্ধান্তে বিশ্বাস করত। আর তিনি এক সাফাই কর্মী সেই জিনিসে বিশ্বাস করতেন যা কেবল শত শত রোগীকে বাঁচানো ব্যক্তির অন্তর্দৃষ্টি চিনতে পারে, যে জীবন এখনও ওই শরীর ছেড়ে যায়নি। তিনি কয়েক মিনিটের জন্য সেখানে দাঁড়িয়ে রইলেন, ঠান্ডা করিডোরের মাঝখানে অজান্তেই নিজের ফ্লোর মোছার মপ শক্ত করে ধরে। তার হৃদয়ে তোলপাড় চলছিল। তিনি জানতেন যে যদি তিনি কথা বলেন তবে কেউ বিশ্বাস করবে না, তাকে চিকিৎসার কাজে বাধা দেওয়ার জন্য বেরও করে দেওয়া হতে পারে। কিন্তু যদি তিনি চুপ থাকেন তবে তিনি সারা জীবন দোষী থাকবেন। ওই দুপুরে যখন তিনি সাফাই এলাকায় ফিরলেন তখন তিনি মেঝেতে বসে পড়লেন। নিজের জ্যাকেটের পকেটে সবসময় রাখা ছোট নোটবুক খুললেন। এতে নিউরোলজির উপর পুরনো নোটস, মস্তিষ্ক রিফ্লেক্স উত্তেজনার সূত্র ছিল যা তিনি ভারত থেকে কপি করেছিলেন। তিনি প্রতিটি লাইন আবার পড়লেন, যেন কেউ বিশ্বাস খুঁজছে। তার মাথায় তার মেয়ে সানিয়ার ছবি ভেসে উঠল, যেই দিন তার সার্জারি সফল হয়েছিল, যখন তার ছোট্ট হৃৎপিণ্ড আবার ধুকপুক করতে শুরু করেছিল। তার ছোট্ট হাত তার হাত শক্ত করে ধরেছিল। পাপা, আমি বড় হয়ে তোমার মতো মানুষকে বাঁচাতে চাই। সেই শব্দগুলো বেঁচে থাকল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, যদি আজ কেউ উপর থেকে তাকে দেখে তবে তারা তাকে দিয়ে কি করাতে চাইবে। সন্ধ্যায় হাসপাতালে ভিড় কমে গেল। কবির ভিআইপি এলাকায় আবার টহল দিলেন। দেখলেন যে 517 নম্বর রুমে আলো এখনও জ্বলছে। এক নার্স মেশিন সরানোর প্রক্রিয়ার জন্য সরঞ্জাম গোছাচ্ছিল। তিনি দূর থেকে দরজার ফাঁক দিয়ে দেখছিলেন, আর তিনি রেখাকে মেয়ের কাঁধে মাথা রেখে থাকতে দেখলেন। সেই দৃশ্য তাকে যেতে দিল না। তিনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করলেন, এমন কিছু যা তিনি এতদিন দাবিয়ে রাখার চেষ্টা করছিলেন। তিনি গভীর শ্বাস নিলেন আর নিজেকে বললেন, যদি আমি ভুল হই তবে আমি কেবল আমার চাকরি হারাবো, যদি আমি ঠিক হই তবে এক প্রাণ বেঁচে যাবে। তিনি ভালোভাবেই জানতেন যে কখনো কখনো কাউকে বদলানোর জন্য শুধু এক ব্যক্তির বিশ্বাসই যথেষ্ট হয়। ওই রাতে যখন সবাই নিজের শিফটে থেকে চলে গেল, কবির রয়ে গেলেন। তিনি করিডোরে হাঁটতে লাগলেন, ঝিমঝিম জানালাগুলো দেখতে লাগলেন। প্রতিটি রুম এক গল্প, এক ভাগ্য। তিনি 517 নম্বর রুমের সামনে থামলেন, নিজের হাত কাঁচে রাখলেন। এক মুহূর্তের জন্য তিনি আবেগের এক ঢেউ অনুভব করলেন, ভয় আর বিশ্বাস দুটোই। তিনি ভারতে নিজের বছরগুলোর কথা ভাবলেন, গভীর রাতের সার্জারি, যখন তিনি আর তার সহকর্মীরা রোগীদের জীবনের জন্য লড়তেন। তখন তার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা দুর্বল হৃৎপিণ্ড ধীরে ধীরে শক্তিশালী হতে দেখা স্পষ্টভাবে মনে ছিল। মানব শরীর এক অলৌকিক ঘটনা, তার শিক্ষক একবার বলেছিলেন, আর ডাক্তার সেই অলৌকিক ঘটনাকে জাগানোর জন্য নির্বাচিত হয়েছে। এখন সেই অলৌকিক ঘটনাটি তার চোখের ঠিক সামনেই ছিল, শুধু কারোর জাগিয়ে তোলার অপেক্ষায় ছিল। যখন পরের দিন সকালের শিফট শুরু হলো, তখন হাসপাতাল বুঝতেও পারল না যে কোনায় মেঝে পরিষ্কার করা ব্যক্তিটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পা রাখতে প্রস্তুত হচ্ছিলেন। তার মনের সব ভয় উধাও হয়ে গিয়েছিল, কেবল একটাই চিন্তা বাকি ছিল, তাকে চেষ্টা করতেই হবে। তিনি এখন আর কবির রায় ছিলেন না, সেই গরিব অভিবাসী নয়, বরং ডাক্তার রায়, সেই ব্যক্তি যে মানুষকে বাঁচানোর শপথ নিয়েছিলেন। কেবল একটি বিরল সুযোগ বাকি ছিল। তিনি ওই ঘরে যাবেন, সাদা কোট পরা মানুষদের মাঝে দাঁড়াবেন, আর সেই বাক্যটি বলবেন যার জন্য ভাগ্য তার কাছ থেকে 7 বছর ধরে অপেক্ষা করছিল, দয়া করে আমাকে মাত্র 5 সেকেন্ড সময় দিন।